নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর সেই সমস্ত লোকজনদের বলুন যারা সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে চায়। বিজেপির মাহাত্ম, তৃণমূলের মাহাত্ম, বামেদের মাহাত্ম বর্ণনা নয়, সত্যিকারের খবর আর তার অ্যানালিসিস চায়। তো আজকে যেরকমটা গতকাল বলেছিলাম যে পরিবর্তন 2026 তার সম্ভাবনা, আমাদের সমীক্ষা দ্বিতীয় পার্ট, আজকে ফাইনাল পার্ট আপনাদেরকে দেব, সেটাই আজকের বিষয়। শুরু করার আগে আর একটা কথা খুব জরুরি, সেটা বলে রাখি। আজকে হচ্ছে শনিবার, খুব দরকার না পড়লে বুধবারের মধ্যে আমি আর নেই, মানে আমি একটু ছুটিতে যাচ্ছি। অবশ্যই দোলযাত্রার ছুটি, রং খেলবো, সেই সমস্ত মিলিয়ে। তো খুব জরুরি কিছু না হলে আমি বুধবার পর্যন্ত থাকবো না, বৃহস্পতিবার থেকে থাকবো, এবং সেটা টানা একেবারে নির্বাচন পর্যন্ত, সপ্তাহে অন্তত 6 দিন তো বটেই, 7 দিন করার চেষ্টা করব। শুরু করছি আজকের আমাদের সমীক্ষার দ্বিতীয় অংশ। গতকাল যেটা বলেছিলাম সেটা দু লাইনে আরেকবার বলে দিই মনে করিয়ে দেওয়ার জন্য। 2011 পরিবর্তনের বীজ কিন্তু 2006-তে লুকিয়েছিল। সেদিন আদত যে সংখ্যা দেখাচ্ছিল 235, সেটা আসলে কেবল সংখ্যাই ছিল। ওই 235-এর তলায় ক্ষয় রোগ বাসা বেঁধেছিল, যা সারাই করতে পারলে 2011 পরিবর্তন হতো না। আরও বলেছিলাম যে 2006-এর পর থেকে বুদ্ধবাবুর শিল্পায়নের বাড়াবাড়িকে একমাত্র 70-এর দশকে চারুবাবুর বিপ্লবের তাগিদের সঙ্গে তুলনা করা যায়। ওই তাড়াহুড়ো না করলে দুক্ষেত্রেই ইতিহাস আলাদা হতো। তো যাই হোক, সেই ভুল সিদ্ধান্তের কারণেই এক আন্দোলন, আর সেই আন্দোলন কাঁপিয়ে দিল ভিত। 34 বছরের শাসন শেষ হয়েছিল, আর সেই ভিত কাঁপানোর শেষ পেরেকটা মেরেছিলেন কমরেড কারাত। হ্যাঁ, এত কিছুর পরেও সম্ভবত আর একটা চান্স পেয়ে যেত, খুব কম, কিন্তু চান্স পেতেও পারত, বামফ্রন্ট যদি কংগ্রেস তৃণমূল জোট বা কংগ্রেস জোট না হতো, মানে বামফ্রন্ট যদি কংগ্রেসের ওপর থেকে সমর্থন না তুলে নিত এবং তার ফলে কংগ্রেস তৃণমূল জোট না হতো। গতকালই বলেছিলাম ওটা সাধারণ কোনো পালাবদল ছিল না। সাধারণত একটা যে রেজিম চেঞ্জ হয়, অনেক সময় রেজিম চেঞ্জ হয়, এ আছে ও গেছে, যেরকম কেরালায় রেজিম চেঞ্জ হয়, সেগুলো ওই 5%, 10%-এর কম মার্জিনে জেতা আসনগুলোর হাত বদলের ফলে হয়। একেবারে পুরোটা এধারে চলে যাওয়া ওধারে চলে যাওয়া না, হাত বদল, খানিকটা এ নিল খানিকটা ও নিল করে সরকার বদল হয়ে যায়। সরকার সেরমভাবে এসে গেল এরকমটা নয়, অনায়াসে 38, 35, 30 এরকম মার্জিনে জেতা আসন বামফ্রন্ট হেরে গিয়েছিল। কাজেই ওটা জাস্ট কেবলমাত্র একটা হাত বদল নয়, একটা ঝড় ছিল। আজ আমরা সেই পরিবর্তনের পর থেকে শুরু করি। গতকালই বলেছিলাম এর পরের বিধানসভার পরিবর্তন কিন্তু 2021-এ আমরা দেখতে পাচ্ছি। 2000 প্যাটার্নটা একেবারে বদলে গেল। 2011-টা যদি রেজিম চেঞ্জ হয়, তাহলে 2021-এরটা রাজ্যের রাজনৈতিক সমীকরণটাকেই বদলে দিয়েছিল। এখানে এসে অনেকের মাথায় কিছু গোলমেলে কিছু থিওরি ঘোরে, অনেকের এক সোজা ইকুয়েশনে বিশ্বাস করেন অনেকেই। বামেদের ভোট নিয়ে নিল বিজেপি, বামেদের আসন চলে গেল বিজেপির দিকে, বাম কংগ্রেস শূন্য হয়ে গেল, আর বিজেপি অমনি 77টা আসন পেয়ে বিরোধী দল হয়ে গেল। না, এইরকম নির্বাচনের পাটিগণিত এতটা ওই গুবলুস গাবলুস সরল সুবোধ বালক নয়। প্রথমে অঙ্কের হিসেবটা দেখুন, বিজেপির 77টা আসন এলো কোন দল থেকে? মানে 77টা দল, বিজেপির তো ছিল মাত্র 2খানা, তো এলো কোথা থেকে? এই যে এতগুলো দল কোথা থেকে এসছে? হিসেব বলছে 2016-তে বামেদের কাছে 32টা আসন ছিল, তার মধ্যে 23টা আসন গেছে তৃণমূলের কাছে, আর মাত্র 9টা গেছে বিজেপির কাছে। কিন্তু বিজেপি তো পেয়েছে 77টা আসন, তাহলে ওই যে আসনগুলো সেগুলো পেলো কোথা থেকে? বাকি ওই 68টা আসন। 2021-এ বিজেপির 77টা আসন এসেছে ফরওয়ার্ড ব্লকের কাছ থেকে একটা, এআইটিসির কাছ থেকে 48খানা, তৃণমূলের কাছ থেকে 48খানা, সিপিআইএম এর কাছ থেকে 6টা,
ওই গজমুমো যেটা গোর্খা জনমুক্তি মোর্চা ওদের ছিল, দুটো আয়ন সিট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 15টা চলে গেছে বিজেপির দিকে, ইন্ডিপেন্ডেন্ট একজন ছিল তার গেছে বিজেপির দিকে, আরএসপি থেকে দুটো, মানে সব থেকে বেশি আসন কিন্তু গিয়েছিল তৃণমূলের কাছ থেকে। আবার লেফটের যে 32টা আসন সবচেয়ে বেশি, তারও আবার 23টা আসন গেছে তৃণমূলের কাছে, মানে লেফটের বেশি আসন গেছে তৃণমূলে। আর বিজেপির সবচেয়ে বেশি আসন বিজেপি কোথায় পেয়েছে? তৃণমূল থেকে। তাহলে বামেদের ভোট তৃণমূলে গেছে আর তৃণমূলের ভোট বিজেপিতে গেছে, ব্যাপারটা কি সেরকম? না, নির্বাচনের পাটিগণিতের চালচলন অত সুবোধ বা পবিত্রও নয়। আসলে বিজেপি তাদের হিন্দুত্বের তাসটা খুল্লা খেলেছিল। এই প্রথম আমাদের রাজ্য রাজনীতিতে এরকম ভাবে একটা হিন্দুত্বের তাস খেলা হলো। 2019-এ আমরা শুরু দেখেছিলাম, 2021-এ সেটা প্রবল জোরে এসে হাজির হলো। তাই যে আসনে সেরকম মুসলমান ভোটের আধিক্য নেই বা থাকলেও তা বিরাট, মানে 35, 40, 45 নয়, সেই আসনে বাম সমর্থক হিন্দুদের ভোট গিয়েছিল বিজেপির দিকে। অন্যদিকে যেখানে মুসলমান ভোট বেশি, সেখানে এই আগে রাম পরে বাম স্লোগানটা কাজ করেনি, সেখানে ওই গরিষ্ঠ ভোট যেটা সেটা গেছে তৃণমূলের দিকে, যেহেতু সেটাই ছিল সবচেয়ে বেশি বামেদের ভোট, সেটা গেছে তৃণমূলের দিকে। বামেদের ভোট দুধারে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে বিজেপির দিকে চলে গেল, তৃণমূলের সেই সমস্ত আসনগুলোকে বিজেপির দিকে পাঠিয়ে দিল। আবার এই স্লোগান বুমেরাং হয়েছে সংখ্যালঘু অঞ্চলে, সেখানে তৃণমূলের অনায়াসে জয় এসেছে। এটা বুঝবো কেমন করে? আসন ধরে ধরে ভোট শিফট যদি বার করা হয় তাহলে সেটা স্পষ্ট হবে। আর স্পষ্ট হবে, খুব সোজা লিটমাস টেস্ট হচ্ছে গিয়ে, আমরা যদি এসসি বা এসটি আসনগুলোকে একটু নাড়াঘাটা করি, মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আসনগুলোকে নিয়ে একটু নাড়াঘাটা করি। কেন সেগুলোকে নাড়াঘাটা করব? কেন? তার কারণ হচ্ছে এসসি এসটি সিটগুলোতে মুসলমান আধিক্য নেই, অর্থাৎ সংখ্যালঘু আধিক্য নেই। তাহলে সেই আসনগুলোতে কি হয়েছে সেটা দেখলে মোটামুটি বোঝায়, কিন্তু তারা হিন্দু ব্র্যাকেটের মধ্যে পড়ে গেছেন। নন সে একটা একাডেমিক আলোচনা যে হিন্দুত্ববাদরা কি করে, যারা দলিত হিন্দু তাদেরকে কি করে, মানে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে লড়াই করেই তো মতুয়ারা উঠেছেন, তারা কি করে এরকম একটা ব্রাহ্মণ্যবাদী একটা দল বিজেপির দিকে যান, সেসব একাডেমিক আলোচনা। বা ট্রাইবরা তারা তো চিরটা কাল এই হিন্দু যে হেজিমনি তাদের উপরে একটা শোষণ চালিয়েছে, কিন্তু সেটা একটা একাডেমিক আলোচনা। কিন্তু তাদেরকে যেহেতু একটা হিন্দু ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, তাহলে এসসি এসটি সিটগুলোতে কি হয়েছে দেখলে খানিকটা বোঝা যাবে। বিজেপি যে 77টা আসন জিতেছিল 2021-এ, তার মধ্যে 39টা আসন ছিল হয় এসসি না হলে এসটি। এবার এসসি এসটি আসনগুলো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হলে বললাম মুসলমান অধ্যুষিত নয়, সেই আসনে দারুণ ফল পেয়েছিল। কিভাবে? এর মধ্যে 26টা এসেছিল তৃণমূলের কাছ থেকে আর 13টা গিয়েছিল বামেদের কাছ থেকে। স্লোগান একই, আগে রাম পরে বাম। বাঁকুড়াতে 3টে, ইন্দাস, কতুলপুর, সালতোরা। আপনি দেখুন এগুলো কিন্তু একেবারে বামেদের দুর্গ ছিল। হ্যাঁ, বীরভূমে একটা, দুবরাজপুর, কোচবিহারে 2টো, মাথাভাঙা, শীতলকুচি, দক্ষিণ দিনাজপুরে তপন, হুগলিতে আরামবাগ, গোঘাটে বামেরা হারবে, তো বামেরা হেরে তৃণমূলের ছিল, কিন্তু সেখানে বিরাট বাম ভোট ছিল, সেই বিরাট বাম ভোটটা বিজেপিতে চলে গেল। জলপাইগুড়িতে ধূপগুড়ি, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম, ময়নাগুড়ি, নাগরাকাটা। নদিয়াতে 3টে, হরিণঘাটা, কল্যাণী, কৃষ্ণগঞ্জ। উত্তর 24 পরগনাতে রানাঘাট, উত্তর পূর্ব, বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর আর গাইঘাটা। সবকটাই দেখতে পাচ্ছেন মতুয়া বেল্ট। এই বেল্টে কিভাবে হিন্দু এসসি ভোট কিভাবে শিফট হয়েছে বিজেপির দিকে। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, পূর্ব মেদিনীপুরে খেজুরি, পুরুলিয়াতে পাড়া, রঘুনাথপুর, এখানে আবার ভোট শিফট হয়েছে খানিকটা শিডিউল ট্রাইবের। এই আসনগুলো তৃণমূলের কাছ থেকে বিজেপির কাছে চলে গিয়েছিল। তৃণমূল জিতেছিল সিপিএম এর কাছ থেকে, লেফট ফ্রন্টের কাছ থেকে। সেই ভোটটা ছিল রাজনৈতিক ভোট, রাজনৈতিকভাবে তারা ওই আসনগুলোকে জিতেছিল, কারণ ওই আসনে কিছুটা ভোট বামেদের ভেঙেছিল আর কিছুটা হচ্ছে তৃণমূল এবং কংগ্রেসের মিলিত ভোট হিসেবে তারা তাদেরকে হারিয়েছিল। এবারে যেটা হলো সেটা হচ্ছে বামেদের এই পুরো ভোটটা বিজেপির ভোটের সঙ্গে যোগ হয়ে গিয়ে তারা জিতে গেল। মানে এখানে একটা ফল্ট লাইন আছে।
আমরা আমাদের আগে খুঁজতে হয় কোনখানে ফল্ট লাইন, কোনখান থেকে ব্যাপারটা নড়ে যেতে পারে। এই যে হিন্দু সংখ্যাধিক্য আসন, তার মধ্যে সেই আসনে যদি 10-15% কম মুসলমান ভোট থাকে, যদি সেই আসনে বস্তি হতদরিদ্র মানুষজন না থাকেন, যারা এই সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সরাসরি টাকা পান তারা না থাকেন, তাহলে সেই আসনগুলোকে চিহ্নিত করুন, বার করুন। সেই আসনগুলো কিন্তু ভালনারেবল, সেই আসনগুলো কিন্তু বিজেপির দিকে যেতেই পারে। মানে একটা সার্বিক ইউনিফর্ম শিফট হলো না, কিন্তু এসসি এসটি আসনে আরো কিছু বাম ভোট, আরো কিছু দোদুল্যমান ভোট যদি বিজেপির দিকে যায়, আর সেটা যদি 2-3% হয়, তাহলে তৃণমূলের এসসি এসটি এবারের যেটা 46টা আসনের একটা বড় অংশ কিন্তু বিজেপির দিকে চলে যেতে পারে। আর সেটা যদি 50% চলে যায়, তাহলেই বিজেপি কিন্তু 100 ছাড়িয়ে যাবে। আবার দেখুন, যদি মতুয়াদের মোহভঙ্গ ঘটে, যদি রাজবংশী বা আদিবাসীদের ভোট বিজেপি থেকে শিফট হয়, 2% শিফট, তাহলে কিন্তু বিজেপি কমে 55-56-তে চলে যাবে, তৃণমূল বেড়ে 239-40-এ চলে যেতে পারে। কারণ বিজেপির কাছে এখন 39টা এসসি এসটি আসন আছে। হ্যাঁ, এসসি এসটি একটা বড় ফ্যাক্টর, এসআইআর এর পর তা আরো বড় ফ্যাক্টর হয়ে উঠতেই পারে। আবার দেখুন, রাজ্য জুড়ে রাজনৈতিক দলের জেতার দাবি ছেড়ে দিন, তৃণমূলের অনেকে 260-এর কথাও বলছেন, বিজেপির অনেকে 210-এর কথা বলছেন, বামেরা নাকি এতগুলো আসনে জিতবেন যাতে অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হবে, এরকম দাবিও আছে। কেউ পিছিয়ে নেই। কংগ্রেস খুব মডেস্ট দাবি করছে, তাদের কাছে নাকি সেই সংখ্যা থাকবে যা পেলে একমাত্র তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে, যে মানে তাদের সাহায্যে সরকার তৈরি হবে, তারা হবে ডিসিসিভ ফ্যাক্টর। এসব সামাজিক মাধ্যমে ঘুরছে, কিন্তু পাবলিক ডোমেইনে আজকের দিনে পর্যন্ত খুব কমন পারসেপশন হলো হয় জিতবে তৃণমূল, না হলে জিতবে সিপিএম, মানে না হলে জিতবে বিজেপি। এটা আপনি 100টা লোককে জিজ্ঞেস করুন, সাধারণ লোক যারা এই সরাসরি দলের কট্টর সমর্থকদের সরিয়ে নেন, তাহলে একটা বাইনারি দেখতে পাবেন, তৃণমূল আর বিজেপির বাইনারি। এই বাইনারি বিষয়টা না রাজনীতিতে একটা বিষম বস্তু, খানিকটা শিম্পাঞ্জি বা সিংহের এলাকা দখলের প্রবণতা। তুই তোর এলাকাতে থাক, আমি আমার এলাকাতে থাকি, তৃতীয় কারুর প্রশ্ন নেই। মানে এই যে বাইনারি, তার ফলে আর একটা দলের উঠে আসা কঠিন হয়ে যায়, কঠিনতর হয়ে পড়ে। আর সেটাই হচ্ছে এই বাংলাতে। যদি মাঠের লড়াই দেখেন, তাহলে রাজ্য জুড়ে পদযাত্রাই বলুন, নবান্ন অভিযান, রাস্তায় অবরোধ, মিছিল, মিটিং, সংখ্যাতে বামেরা অনেক, বলে বলে 10-12 গোল দিয়ে দেবে বিজেপিকে। মানে যা হয়েছে, আমি তুলনা করব না মমতার সঙ্গে, তুলনা করছি বাম আর বিজেপি। তাহলে মাঠের আন্দোলন অনায়াসে বিজেপির চেয়ে বামেরা অনেক এগিয়ে। বিজেপির তো ইডি পাঠিয়ে দেবো, এ লাগিয়ে দেবো, মামলার পর মামলা করব, গত 5 বছর ধরে তার বাইরে কিছু দেখেছেন? কিন্তু বাইনারি সেই একই জায়গাতে রয়ে যাচ্ছে, কারণ দুই দলেই ধর্ম নিয়ে দুটো আলাদা চেহারা তাদেরকে এই বাইনারিতে ঢুকিয়ে রেখে দিয়েছে। এই বাইনারি ভাঙতে দিচ্ছে না, এই বাইনারি তারা ধরে রাখতে পারছে। প্রথমটা অবশ্যই বিজেপির এক উগ্র হিন্দুত্ববাদ, মুসলমান ঘৃণা, তাদের সামাজিক অবস্থানকে, রাজনৈতিক অবস্থানকে একটা গণ্ডির মধ্যে রেখে দিয়েছে। অন্যদিকে এক্স্যাক্টলি সেই ধর্মকে নিয়েই বাংলার বহু প্রচলিত সর্বধর্ম সমন্বয় ধারণাকে সামনে এনে তৃণমূল তার একটা গণ্ডি কেটে রেখেছে। এই দুই সাবসেটের বাইরে স্পেস কোথায়? নেই তো। আপনি রামমোহন থেকে রামকৃষ্ণ ভজনাকে তো অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, দুর্গাঙ্গন হচ্ছে, মহাকাল মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার রেড রোডে নামাজেও হাজির থাকছেন, মুখ্যমন্ত্রী ইফতারেও হাজিরা দিচ্ছেন, বড়দিনে কেরালে থাকছেন, গুরুদ্বারার ভান্ডারেতে থাকছেন। এর বাইরে অবস্থান আপনি নিতে পারেন, এক নাস্তিকের অবস্থান নিন না, কিন্তু তা কত বড় সংখ্যক মানুষকে আপনার দিকে নিয়ে আসবে? কাজেই এই বাইনারি ভাঙতে হলে আজ উদার ধর্ম সমন্বয়ের মধ্যে সর্বধর্ম সমন্বয়ের পথে আসতে হবে, কিন্তু সেখানে বিশাল দোকানটা তৃণমূলের। কাজেই আপনি সেই পথে আসলেও বাইনারি ভাঙার এখন কোনো গ্যারান্টি নেই। আর সেই বাইনারি থাকলে মুসলমান ভোটকে ওই হুমায়ুন কবির আর মিম দিয়ে ভাঙা যাবে না। আরে বাবা, ফুরফুরা শরীফের পীরকে সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে হচ্ছে। হ্যাঁ, সেই বাইনারি না ভাঙলে দিদিমণির দৌড় 30% সংখ্যালঘু ভোট হাতে রেখে শুরু হবে। কিন্তু সেখানে কিছুটা হলেও কার্যকরী বিভাজন আনতে পারে কংগ্রেস, তাদের ওই মামু পকেটে, মালদা মুর্শিদাবাদ পকেটে, বা কিছুটা হলেও দক্ষিণ বা উত্তর 24 পরগনাতে। সেখানে যদি সংখ্যালঘু ভোটে তাদের হাত পড়ে, তাহলে কিন্তু তৃণমূলের প্রায় 15-16টা আসন প্রশ্নের মুখে পড়বে। তৃণমূলের আসন 200-র তলাতে নেমে আসতে পারে। ফাঁকতালে বিজেপি এই 15-16টা আসনের 8-9টা আসন পেয়ে যেতে পারে। তাহলে দাঁড়াচ্ছেটা কি?
তৃণমূলের ধাক্কাটা আসতে পারে তাদের এসসি এসটি বেল্টে, আসতে পারে কিছুটা হলেও মুসলমান অধ্যুষিত আসনে, আর অবশ্যই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করবে। না, করবে না, গ্রামীণ আসনে করবে না, এসসি এসটি আসনেও করবে না, মুসলমান আসনে অধ্যুষিত আসনেও নয়, সেটা কাজ করবে কোথায়? সেই আসনগুলো যেগুলো মধ্যবিত্ত হিন্দু ডমিনেটেড জেনারেল ক্যাটাগরির আসন, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত হিন্দু ডমিনেটেড জেনারেল ক্যাটাগরির আসন, আর সেই সমস্ত আসনের মধ্যে আবার যদি সেগুলো ভিভিআইপি মন্ত্রী শান্ত্রীদের আসন থাকে, তাহলে খুব মেপে পা দিন, পচা শামুকে পা কাটতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজ বা অঞ্চলের ভোটার যাদের পরিযায়ী শ্রমিক পেটানোতে কিচ্ছু যায় আসে না, কই আমার বাড়ির ছেলেরা তো ব্যাঙ্গালোরে আছে, নাগপুরে আছে, কই তাদেরকে তো কেউ মারছে না, এই ধরনের কথাবার্তা। তারা আলোড়িত এখনো ওই আরজিকর আন্দোলন নিয়ে, এরা সরকারের শিক্ষা দপ্তর নিয়ে সোচ্চার, এরা শিল্প আর ছেলে মেয়েদের চাকরি নিয়ে সারাদিন বক্তৃতা দিতে পারেন। এদেরকে বেঙ্গালুরুর থেকে কলকাতার জিডিপি বেশি হয়ে গেছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের স্ট্যাটিস্টিক্সে দিচ্ছে, কিন্তু এটা বললে না মাছি তাড়ানোর মতন নেড়ে চলে হয় নাকি কখনো। তো এনারাই একসময় সিপিএম এ ভোট দিতেন, গতবারে এতটা বিরোধী ছিলেন না, এবারে এরা সোচ্চার। কতগুলো আসন এরকম হতে পারে, নয় নয় করে গোটা 23-24টা এরকম আসন আছে। এবার আমার গোটা আলোচনা থেকে যদি এই ভালনারেবল আসনগুলো নিয়ে আমরা আলোচনা করি, তাহলে দেখব একমাত্র এই সবকটা আসন যদি চলে যায়, তাহলে তৃণমূল 114তে নেমে যেতে পারে। উল্টো দিকে এই ফ্যাক্টরগুলো একেবারে কাজ না করলে এখনকার সংখ্যা বেড়ে 250 হয়ে যাবে। কিন্তু মাথায় রাখুন, এই দুটো অবস্থানই হলো একটা এক্সট্রিম পজিশন। হ্যাঁ, সেফোলজিস্টে একে এক্সট্রিম পজিশন বলে। প্রথমটা হলো একটা ঝড় আসছে যা বিভিন্ন ভালনারেবল আসনগুলোকে একসঙ্গে নাড়িয়ে দেবে, যা আমরা দেখেছি 2006-এর পরে 2011-তে যে ফ্যাক্টরগুলো বললাম, ঝড় এসেছে, 30% ভোটে যেটা আসন ভুস করে চলে গেছে, তাহলে আলাদা। আর দুই হলো তরঙ্গ উঠবে না, তার মানে বিজেপিও বেশ কিছু আসন হারাবে না। আমার এখনো বাংলার মাঠে ময়দানে আসন্ন ঝড়ের কোনো ইশারা চোখে পড়েনি, তবে ভালনারেবল আসনে কিছু জায়গাতে ধাক্কা পড়তেই পারে, যা আরো পরিষ্কার করে বলতে পারবো প্রার্থী পদ ঘোষণার পরে, প্রচার শুরু হবার পরে। তখন শুরু হবে আসন ধরে ধরে ভোট সুইং নিয়ে আলোচনা। তার আগে পর্যন্ত আমাদের বাংলা বাজারের সমীক্ষা হচ্ছে, এখনো পর্যন্ত আমরা মাটিতে গ্রাউন্ড লেভেলে কোথাও ঝড়ের ইশারা পাইনি, কিন্তু বেশ কিছু ভালনারেবল আসন আমরা দেখতে পাচ্ছি। যে আসনগুলোতে কি ধরনের লড়াই হবে সেটা ভোট শুরু হলে বোঝা যাবে। এসআইআর এর প্রভাব কি পড়বে সেটা বুঝতেও আরো দিন 5-7 সময় লাগবে, সমস্ত ডেটাগুলো এসে গেলে। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন, আবার আমরা এই ভোট নিয়ে আলোচনা করব, সমীক্ষা করব। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।